দিস ইজ Honor 400 Pro। এই মোবাইলটা বাংলাদেশে রিসেন্টলি এত পরিমাণে জনপ্রিয় হয়েছে যে মার্কেটে নাকি মানুষজন খুঁজেই পাচ্ছে না, কারণ এইটার ডিজাইন আমার কাছে স্পেশালি অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়াও এই ফোনটা যেই প্রাইস রেঞ্জে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি রিলিজ হয়েছে সেই হিসেবে এটাতে যে স্পেক পাচ্ছেন এবং যে ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে সেটা অন্য কোনো ফোনে নাই। একটা পারফেক্ট ফোনের কথা যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে Honor 400 Proটা একটা বেস্ট চয়েস হতে পারে। হ্যাঁ, ভিডিও শুরুতে আমরা এটাই বলতে পারতেছি, কারণ এই ফোনটার ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, পারফরমেন্স এবং ডিজাইন সবকিছুই ওভারঅল অনেক বেশি ভালো ছিল। শুধু এইভাবে বললেই তো হবে না, এটাকে আমি লাস্ট 15 থেকে 20 দিন ধরে ব্যবহার করতেছি। আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং অফিসিয়াল মার্কেট থেকে 80,000 টাকা খরচ করে এই Honor 400 Proটা কেনার আগে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, যাতে করে আপনি জানতে পারেন যে 20-25 দিন ব্যবহার করার পরে এই Honor 400 এর কি অবস্থা হয়। এবং এটার মধ্যে আমি টুকটাক কিছু প্রবলেম খুঁজে পেয়েছি, যেই প্রবলেমগুলো অনেকের কাছে অনেক বড় প্রবলেম হতে পারে, সেইগুলো নিয়েও অবশ্যই আজকের ভিডিওতে কথা বলবো। তার আগে শুরুতে এটার ডিজাইন নিয়ে কথা বলা যাক। এই ফোনটা আমি গত 15-20 দিন যখন ব্যবহার করি, যেই আমার হাতে দেখতেছিল, হাত থেকে ফোনটা নিয়ে বলতেছিল এটা কি হুয়াওয়ের পিউরা সিরিজ কিনা, পিউরা না পুরা, যাই হোক ওই পিউরা 70 এবং পিউরা 80 যে ফোনটা রয়েছে সেইটার ডিজাইনের সাথে একদমই সিমিলার ডিজাইনে কোনো ধরনের পরিবর্তন নাই এবং এইটার ডিজাইন আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আই থিঙ্ক যে ম্যাক্সিমাম মানুষজনের কাছে এই ডিজাইনটা ভালো লাগবে। ইভেন এটার ইন হ্যান্ড ফিলটাও অনেক বেশি ভালো ছিল। ফোনটা কিন্তু খুবই স্লিম এবং এর যে ব্যাক সাইড রয়েছে সেটাতে গ্লাস ইউজ করা হয়েছে এবং এর সামনের দিকেও গ্লাস ইউজ করা হয়েছে। আর এর সামনের দিকের গ্লাসটা চারিদিকে কোয়াড কার্ভ করা হয়েছে, যার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগে এবং ডিসপ্লের চারপাশে স্ক্রিন বেজেলটা অনেক বেশি ন্যারো ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই Honor 400 Proটা আইফোন হতে গিয়ে অ্যান্ড্রয়েড হয়ে গেছে। আইফোনের মধ্যে যে ডাইনামিক আইল্যান্ড থাকে সেই ডাইনামিক আইল্যান্ড দিতে গিয়ে একটু ছোট করে তারা দুইটা ক্যামেরা ইউজ করেছে। এটা ডিসপ্লের ক্যামেরা কাটআউট নিয়ে আমরা একটু পরেই কথা বলবো, কিন্তু এই ফোনটার ফ্রন্ট এবং ব্যাক সাইডে কোন ধরনের প্রোটেকশন ইউজ করা আছে এটা নিয়ে কোনো ধরনের ডিটেইলি ইনফরমেশন পাওয়া যায় না এবং আশা করা যায় যে এটার মধ্যে খুবই ভালো শক্তপোক্ত কিছু একটা Honor ইউজ করেছে। কিন্তু এর ফ্রেমের দিকে যখন আপনি তাকাবেন তখন কিছুটা অবাক হবেন এবং কিছুটা কনফিউজড হয়ে যাবেন যে এটা আসলে প্লাস্টিক ফ্রেম নাকি অ্যালুমিনিয়ামের ফ্রেম, কারণ অ্যালুমিনিয়ামের ফ্রেমগুলোতে আমরা নরমালি দেখে থাকি যে অ্যান্টেনা ভ্যান থাকে, দু চারটার মধ্যে কাটা থাকে, এরকম দাগ দেখলে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের ফ্রেম। কিন্তু এইটা অ্যালুমিনিয়াম ক্লেম করতেছে, বাট এটাতে কোনো ধরনের নেটওয়ার্ক ব্যান আমরা খুঁজে পাই নাই। কিন্তু Honor বাংলাদেশের সাথে কথা বলে আমরা শিওর হয়েছি যে এটার মধ্যে একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করেছে এবং হাতে নিলে ওই প্রিমিয়ামনেসটা ফিল করা যায়। এর বটমের দিকে আসলেই প্রথমেই পেয়ে যাবেন সিম ট্রে, যেখানে দুইটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন এবং মেইন মাইক্রোফোন, তার পাশেই থাকছে USB টাইপ সি পোর্ট এবং এর মেইন স্পিকার। এটার মধ্যে অবশ্যই ডুয়াল স্পিকার ইউজ করা আছে। এর উপরের দিকে যদি আসেন তাহলে এই জায়গায় সেকেন্ডারি স্পিকারটা দেখতে পাবেন এবং তার পাশে একটা এয়ার ব্লাস্টার ইউজ করা আছে। নাও কথা বলা যাক এটা ডিসপ্লে নিয়ে। এটা ডিসপ্লেটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আমি এর আগে কখনো এরকম কোয়াড কার্ভ ওয়ালা ডিসপ্লে ইউজ করে নাই। আমার কাছে পার্সোনালি কার্ভ ডিসপ্লেগুলো এতটাও ভালো লাগতো না, বাট এইটা ইউজ করে আমার কাছে কার্ভ ডিসপ্লে ইউজ করার এক্সপেরিয়েন্সটা টোটালি চেঞ্জ হয়ে গেছে এবং সামনে থেকে দেখতে অনেক বেশি সিমেট্রিক্যাল লাগে। চারপাশের বেজেলটা একদমই সিমেট্রিক্যাল ছিল, কোনো অবস্থাতেই উপরে চিকন নিচে মোটা সাইড দিয়ে মোটা এই ধরনের কোনো কিছু ছিল না। এটা একটা 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকছে, তার মানে হচ্ছে এটা একটা 10 বিট প্যানেল এবং এটাতে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট ইউজ করেছে। আর স্পেশাল জিনিস হচ্ছে যে এটার পিক ব্রাইটনেস 5000 নিটস। হ্যাঁ, ঠিকই শুনছেন, এত বেশি ব্রাইট ছিল। বাট 5000 নিট যে চাইনিজ কোম্পানিগুলো ক্লেম করে সেগুলো কিন্তু 5000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস যেতে পারে না। দেখা যায় যে নরমালি টিপিক্যাল যে ব্রাইটনেসটা রয়েছে 1500 কিংবা 2000 নিট এই পর্যন্তই যেতে পারে, তার থেকে বেশি যেতে পারে না। কিন্তু এটাকে আমি আউটডোরে ইউজ করে দেখেছি যে আউটডোরে খুব ইজিলি ইউজ করা যায়, ব্রাইটনেস নিয়ে অ্যাটলিস্ট স্ট্রাগল করা লাগে না, একদম ডিরেক্ট সানলাইটেও চকচকা দেখা যায়। কিন্তু ডিসপ্লের উপরের দিকে থাকা যে দুইটা ক্যামেরা রয়েছে সেই দুইটা ক্যামেরা নিয়ে একটু কথা বলি এখন। এই দুইটা ক্যামেরা আসলে আমার কাছে মনে হয় না যে অ্যান্ড্রয়েড ফোনে খুব বেশি একটা দরকার আছে। এই জায়গায় তারা যদিও ক্লেম করতেছে যে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে, বাট এই ডেপথ সেন্সরটা একদমই ইউজলেস। যে ইউজলেস ক্যামেরাগুলো আমরা নরমালি 10,000-12,000 টাকা ফোনের ব্যাক সাইডে দেখতে পাই, বাট এইটার সামনের দিকে উপরে দিয়ে দেওয়াটা একদমই ইলজিক্যাল ছিল। এটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। তার পাশাপাশি দেখা যায় যে এই যে ডাইনামিক আইল্যান্ডটা রয়েছে, কিংবা এটাকে নচ বলবো নাকি পাঞ্চ হোল বলবো আমি শিওর না, তো এটার মধ্যে হচ্ছে যে অ্যাপেলের যে ডাইনামিক আইল্যান্ডটা রয়েছে সেটার মতো কিছু সফটওয়্যার অ্যানিমেশন হয়, যেরকম স্পটিফাই মিউজিক প্লে করবেন সেগুলো প্লে পজ করা যায় এবং কিছু কিছু অ্যাপ দেখা যায় যে এটার সাথে ভালোভাবে সিঙ্ক করে। কিন্তু এইটা আমার কাছে এতটাও লজিক্যাল মনে হয় না এবং এটা দেখতে আসলে আগলি লাগে। অনেকের কাছে হয়তো বা ভালো লাগলে লাগতেও পারে। এই ডিসপ্লের কালার এবং শার্পনেস আশা করি যে সবার কাছেই ভালো লাগবে। একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে আমরা যেরকম ডিসপ্লে পেয়ে থাকি ঠিক এই ডিসপ্লেটা তেমনই ছিল এবং এটা টাচ রেসপন্সও ছিল অনেক ভালো। কার্ভ ডিসপ্লেগুলোতে দেখা যায় যে নরমালি কিন্তু অনেক বেশি মিসটাচ হয়, কিন্তু এইটাকে 15-20 দিন ইউজ করে আমি একবারও দেখি না যে মিসটাচ হতে। হ্যাঁ, একটু প্রবলেম পেয়েছি, সেটা হচ্ছে যখন এই গরমের সময় আপনি খালি গায়ে শুয়ে থাকবেন, আপনার
মানে বুকের উপর কিংবা পেটের উপর রেখে ফোন ইউজ করবেন, তখন দেখা যায় নিচ থেকে মানে বুকের মধ্যে লেগে থাকে, তখন কাজ করতে চায় না। এটা আমি নিজে যখন আমি ইউজ করতে যাই তখন এই প্রবলেমটা ফেস করলাম, যার কারণে জাস্ট এই ব্যাপারটা জানিয়ে রাখলাম। একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে যেরকম ডিসপ্লে আমরা আশা করে থাকি, এই ফোনটার ডিসপ্লেটাও একদমই সিমিলার ছিল। এই Honor 400 Pro এই ফোনটাকে কিন্তু Honor ক্লেম করতেছে পোর্ট্রেট কিং, ক্যামেরা কিং, এসব হাবিজাবি অনেক কিছুই বলতেছে, কিন্তু আসলে রিয়েল লাইফে এটা কতটুকু বেটার ছিল? এটাতে একটা 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর ইউজ করা হয়েছে, তার পাশে একটা 50 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে, যেটা দিয়ে মেইনলি হচ্ছে যে পোর্ট্রেট কিংটা তারা ক্লেম করতেছে, এবং তার পাশে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। শুরুতে আমরা এর আলট্রা ওয়াইড ক্যামেরাটা নিয়ে কথা বলি। এর আলট্রা ওয়াইড ক্যামেরা 12 মেগাপিক্সেল হলেও এটার ছবি ডিটেইল এবং শার্পনেস আমার কাছে অসাধারণ লেগেছে। তার পাশাপাশি এটার কালারটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, মোটামুটি ভালোই ক্লোজ টু ন্যাচারাল ছবি দিতে পারে। কিন্তু দেখা যায় যে ডাইরেক্ট সানলাইটে যে ছবিগুলো আমি তুলতেছিলাম সেগুলোতে যদি গ্রিন এরিয়া দেখে সেটাকে একটু বেশি গ্রিন করে দিতেছিল, একটু বেশি স্যাচুরেটেড ছবি দিচ্ছিল, যেটা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, বাট এই সময় এসে সবাই কালারফুল ছবিগুলাই বেশি পছন্দ করে। এখন কথা বলি এর 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা নিয়ে। এইটার ছবিগুলো একদমই অসাধারণ লেভেলের ছিল। এইটার ছবির কালার যদি আপনার কাছে পছন্দ না হয় তাহলে কিন্তু এই জায়গা থেকে আপনি অনেকগুলো কালার ফিল্টার চয়েস করতে পারবেন। ন্যাচারাল, ভাইব্রেন্ট এবং অথেন্টিক তিনটা কালার রয়েছে। যারা একটু ভাইব্রেন্ট স্যাচুরেটেড কালার পছন্দ করেন তারা কিন্তু চাইলে ভাইব্রেন্টটা সিলেক্ট করতে পারেন, তখন আপনি দেখতে পারবেন অনেক বেশি কালারফুল ছবি দিচ্ছে। নরমালি আমি ন্যাচারাল মোডে ছবিগুলো তুলেছি এবং যে স্যাম্পলগুলো দেখতেছেন সেগুলো নরমাল মোডে তোলা। নরমাল মোডে তুললে দেখা যায় যে একদমই ক্লোজ টু ন্যাচারাল ছবি দিতে পারে, খুব বেশি কিন্তু স্যাচুরেটেড এবং কালারফুল ছবি দিচ্ছিল না, এবং এই কালারটাই আমার কাছে বেশি ভালো লাগে। খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারে, কিন্তু ডাইনামিক রেঞ্জটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ভালোভাবে যদি কন্ট্রোল করতে পারতো তাহলে বেশি ভালো হতো। অনেক সময় দেখা যায় যে শ্যাডো এরিয়াগুলোতে ডিটেইল একদমই হারিয়ে যাচ্ছিল, এবং ওভার কন্ট্রাস্টি ছবি তোলার কারণে শ্যাডো এরিয়ার ডিটেইল একদমই হারিয়ে যাচ্ছিল। এই বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগে না। তাছাড়া ওভারঅল এটার প্রাইস অনুযায়ী আমার কাছে ক্যামেরাটা অসাধারণ লেগেছে। এই বাজেটে ওভারঅল একটা প্যাকেজ যদি খুঁজতে চান তাহলে এটার ক্যামেরা ঠিকঠাকই রয়েছে। এখন কথা বলা যাক এটার পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে। অনার কিন্তু ক্লেম করতেছিল যে এটা একটা পোর্ট্রেট কিং ফোন। এটার পোর্ট্রেটের অপশনে আসার পরে আপনি 1x, 1.5x, 2x, 3x এবং 6x আপনি পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। তার মানে বুঝতেই পারতেছেন অনেকগুলো অপশন। আপনারা সবাই জানেন যে ফোকাল লেন্থ যত লম্বা হবে সেটার পোর্ট্রেট তত ভালো হবে। এটাতে যেহেতু 3x একটা টেলিফোটো লেন্স ইউজ করেছে, ডেডিকেটেড লেন্স, যার কারণে কিন্তু এটার পোর্ট্রেটগুলো অনেক বেশি সুন্দর ছিল। আমি নরমালি দেখা যায় যে এটা দিয়ে 2x, 3x এবং 6x এই তিনটা ফোকাল লেন্থে ছবি তুলেছি। 1x এবং 1.5x এ কখনোই আমি পোর্ট্রেট তুলি না, কারণ পোর্ট্রেটগুলো খুব বেশি একটা ভালো লাগে না, দেখা যায় যে আর্টিফিশিয়াল ব্লারের মতো লাগে। তাছাড়াও দেখা যায় যে ফেসের যে ডাইমেনশনটা সেটা ঠিকঠাক রাখতে পারে না, যার কারণে আমি এই তিনটা ফোকাল লেন্থে ছবি তুলেছি। হয়তো এই স্যাম্পলগুলো দেখে বুঝতেই পারতেছেন যে এর ছবিগুলো কতটা শার্প এবং ডিটেইল করতে পারে। এর 3x এর ছবিগুলো আশা করি সবার কাছেই ভালো লাগবে, খুবই শার্প এবং ডিটেইল ছবি তুলতে পারে। ইভেন এজ ডিটেক্টটা একদমই ভালোভাবে করতে পারে, কোনো অবস্থাতেই এজ ডিটেক্ট মিস করতে দেখি না। কিন্তু কেন জানি কালারটা আমার কাছে এতটাও ভালো লাগতেছিল না, এবং কালারটা খুব দ্রুতই শিফট হচ্ছিল। যখন আমি 2x থেকে 3x এ ছবি তুলতেছি তখন কালারটা একদমই টোটালি চেঞ্জ হয়ে যায়। ফেসের যে ব্রাইটনেস সেটাকে কন্ট্রোল করতে পারে না ঠিকঠাক, এই জায়গায় কিছু প্রবলেম খুঁজে পেয়েছি। ইভেন যখন আমি 3x থেকে 6x এ গিয়ে পোর্ট্রেট ছবি নিচ্ছি তখন এই 6x এর যে পোর্ট্রেটগুলো রয়েছে সেগুলোর ফেসটাকে একদমই ব্রাইট করে যায়, সেই জায়গায় ডিটেইল অনেক সময় হারায় যায়। তো এই ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগে না। তাছাড়া ওভারঅল এটার পোর্ট্রেট আশা করি যে সবার কাছেই ভালো লাগবে। 80,000 টাকা বাজেটে যারা একটা ব্যালেন্সড ফোন খুঁজে থাকেন, যেটার ক্যামেরাও ভালো হতে হবে, ডিসপ্লেও ভালো হতে হবে, তাদের জন্য এটার ক্যামেরা আমার কাছে মনে হয় যে পারফেক্ট। নাও কথা বলা যাক এটার ভিডিও নিয়ে। এটা দিয়ে আপনি সর্বোচ্চ 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন আউটডোরে গিয়ে এটার একটা ভিডিও টেস্ট করে দেখি। এটা হচ্ছে Honor 400 এর আলট্রা ওয়াইডের ভিডিও। এটা আলট্রা ওয়াইড দিয়ে কিন্তু আপনি 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এর যে মেইন লেন্সটা রয়েছে সেটা দিয়ে 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এটা দিয়ে আমি এখন রেকর্ড করতেছি হচ্ছে 4K 30 fps এর রিজনটা হচ্ছে যে আমি 4K 30 fps আলট্রা ওয়াইডে থাকা অবস্থায় আমি মেইন লেন্সে শিফট করব। তো চলুন এটাকে মেইন লেন্সে শিফট করি। এই হচ্ছে এটার মেইন লেন্স, এবং মেইন লেন্সে যদি ভিডিও করেন তাহলে এরকম একটা ভিডিও পাবেন। তো মেইন লেন্সে যারা হাতে নিয়ে ভিডিও করতে চান এবার ফ্লিপ করে ব্লগ টক বানাতে চান তারা চাইলে এরকম একটা ফ্রেমে ভিডিও করতে পারেন। আমি আমার হাতটাকে একদম ফুল লম্বা করে দিয়েছি, এরকম একটা ভিডিও পাওয়া যায়। তো চলুন এটার লেন্সটা কেমন স্মুথ সেটা একটু টেস্ট করি। এই হচ্ছে এটা আমরা আবারও আলট্রা ওয়াইডে শিফট করলাম। এটা হচ্ছে 1x এবং এইটা হচ্ছে 3x, এবং 3x এ যাওয়ার পরে দেখেন তো এই লোকটাকে আপনারা চিনেন কিনা। এটা হচ্ছে 3x এর ভিডিও, এবং 3x এর ভিডিও মোটামুটি ভালোই স্টেবল। এই হচ্ছে এটার আবারও আলট্রা ওয়াইডের ভিডিও। তো আলট্রা ওয়াইড থেকে যদি আমরা এখন 3x এ শিফট করি ডিরেক্ট, এই যে 3x, এইটা হচ্ছে আলট্রা ওয়াইড। আমার কাছে মোটামুটি অ্যান্ড্রয়েড হিসেবে ভালোই স্মুথ মনে হচ্ছে। এটা দেখা যাচ্ছিল যে অন্যান্য ফোন যেগুলো আছে যেরকম গুগল পিক্সেল, সেটাই কিন্তু অনেক বেশি মানে ল্যাগ করে। এই যে একজন পিক্সেলের ভিডিও করতেছে, তো পিক্সেলের ভিডিও দেখা যায় যে ভিডিও না, একদমই লেন্স শিফট করতে গেলে অনেক বেশি ল্যাগ করে, অনেকটাই স্লো। কিন্তু এই Honor 400 এর মধ্যে দেখলাম যে মোটামুটি ভালোই স্মুথলি কিন্তু লেন্স শিফট করতে পারে। এটা হচ্ছে Honor 400 Pro এর পোর্ট্রেট ভিডিও। আর পোর্ট্রেটে আপনি সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এটা মেইন লেন্স দিয়ে রেকর্ড হচ্ছে। এবং মেইন লেন্স দিয়ে যদি আপনি ভিডিও করেন
তাহলে ব্লারটা কতটুকু ভালো পাবেন এবং এইচ ডিটেক্ট কতটুকু ভালো করতে পারে সেটা আই থিঙ্ক একটা আইডিয়া করতে পারতেছেন। এতে যে 3x টেলিফোটো জুম লেন্সটা রয়েছে সেটা দিয়েও কিন্তু পোর্ট্রেট ভিডিও করা যায়, ইভেন 2xেও আপনি চাইলে পোর্ট্রেট ভিডিও করতে পারেন। তো পোর্ট্রেট ভিডিওটা আমার কাছে পার্সোনালি ভালোই লেগেছে। তো চলুন আমরা শিফট করে এখন হচ্ছে 3x এর পোর্ট্রেট ভিডিওটা একটু দেখি। এটা হচ্ছে 3x এর পোর্ট্রেট ভিডিও। 3x এর পোর্ট্রেট ভিডিওর সময় অডিও কতটুকু ভালো আসবে আমি শিওর না, কারণ হচ্ছে ফোন আমার থেকে মোটামুটি 6 থেকে 7 ফিট দূরে চলে গেছে। তো এত দূরের থেকে যখন আপনি ভিডিও করবেন তখন দেখা যাবে যে অডিও খুব ভালো একটা পাবেন না। তো আপনি যদি 3x এ ভিডিও করতে চান তাহলে এমন একটা ভিডিও পাবেন। কিছুক্ষণ আগে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ডিসপ্লের উপরের দিকে থাকা পাঞ্চ হোল ক্যামেরা, নাকি এটাকে ডাইনামিক আইল্যান্ড বলবো না কি বলবো আমি জানি না। যাই হোক, এই জায়গায় মেইন লেন্স হিসেবে ইউজ করেছে একটা 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেটা সেলফিগুলো খুবই শার্প এবং ডিটেল দিতে পারতেছিল এবং আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। ইভেন যে পোর্ট্রেট ছবিগুলো নিচ্ছিলাম এর সেলফি ক্যামেরা দিয়ে, সেই পোর্ট্রেটের এইচডি একটা খুবই ভালো লেগেছে। কিন্তু কথা হচ্ছে যে আসলে ডেডিকেটেড একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিয়ে পোর্ট্রেট যে একদমই অনেক বেশি কিছু করে ফেলেছে, ব্যাপারটা এরকম না। নরমালি আমরা সিঙ্গেল একটা ক্যামেরা দিয়ে এই ধরনের পোর্ট্রেটই দেখতে পাই। তো এই জায়গায় আহামরি কোনো চেঞ্জ কিন্তু দেখতে পাই নাই। Honor 400 সিরিজে কিন্তু এআই নিয়ে অনেক বেশি কাজ করেছে এবং এই এআই গুলা বেশিরভাগ সময় ইউজফুল ছিল। ম্যাক্সিমাম কোম্পানি দেখা যায় যে এখন যে এআই গুলা ক্লেম করে থাকে এর মধ্যে 90 to 80% এআই দেখা যায় যে ইউজলেস, বাট এইটার এআই গুলো আমার কাছে অনেক বেশি ইউজফুল মনে হচ্ছে। যেরকম আপনি যদি ছবি এডিটে যান তখন আপনি এআই ইরেজার দেখতে পাবেন, যে জায়গায় আপনাকে নিজে থেকে সিলেক্ট করতে হবে না যে কোন অবজেক্টগুলোকে আপনার রিমুভ করতে হবে, সে নিজে থেকেই দেখা যাচ্ছিল যে সেগুলোকে সিলেক্ট করে রিমুভ করে দিচ্ছে। দেন এআই আপস্কেল, এআই কাটআউট, এআই আউট প্রিন্টিং, এই ধরনের অনেকগুলো ফিচার পাবেন এবং এআই আউট প্রিন্টিং যেটা রয়েছে সেটা খুব ভালোভাবেই কাজ করে। দেখা যায় যে আপনার ছবির ফ্রেম যদি কোনটা ছোট হয়ে যায়, আপনি বাইরে আউটডোর ফটোগ্রাফি করে এসে দেখেছেন যে আপনার এক সাইড দিয়ে একটু বাড়ানো দরকার ছিল কিংবা ফ্রেমটা যদি একটু বড় হতো তাহলে সেই ছবিটা দেখতে একটু বেশি সুন্দর লাগতো, সেটা খুব ইজিলি এটা দিয়ে করা যায় এবং মোটামুটি ভালোভাবেই কিন্তু এটা করতে পারে। এখানেই অনারের এআই এর খেলা শেষ হয়ে যায় না, এটা দিয়ে আপনি চাইলে ইমেজ টু ভিডিওতে কনভার্ট করতে পারবেন। চিন্তা করেন যে এটা একসময় আমাদের স্বপ্ন ছিল, একটা ছবিকে ভিডিওতে কনভার্ট করে ফেলতে পারবেন। মাত্র এক ক্লিকেই আপনি এই ফোনটা দিয়ে যে কোনো ইমেজকে ভিডিওতে কনভার্ট করে ফেলতে পারবেন এবং দেখলাম যে এটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগে। নাও কথা বলা যাক এটার পারফরম্যান্স নিয়ে। এটার পারফরম্যান্স নিয়ে সবার শেষে কথা বলার কারণ হচ্ছে এটার পারফরম্যান্স নিয়ে বেশি কিছু বলার নাই, কারণ আমরা লাস্ট 2 বছর ধরেই দেখতে পাচ্ছি যে স্ন্যাপড্রাগন 8 Gen 3 যে এসওসিটা রয়েছে সেটা কতটা পাওয়ারফুল এবং কতটা অপটিমাইজ, প্রত্যেকটা ফোনের সাথে খুব ভালোভাবেই কোপ আপ করতে পারে এবং খুব ইজিলি কিন্তু যে কোনো ওএস এর সাথে মিশে যাচ্ছে এবং এই ফোনের মধ্যে এসেও খুব ভালোভাবেই কাজ করতেছিল। এটা দিয়ে যদি আপনি হেভি গেমিং করতে চান অনায়াসে যে কোনো ধরনের গেম এটাতে প্লে করতে পারবেন, আর যদি রেগুলার লাইফে ইউজ করতে চান তাহলে তো কথাই না, একদমই বাটার স্মুথলি ইউজ হচ্ছিল, অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং খুবই ফাস্ট হচ্ছিল। বাট এই জায়গায় একটা প্রবলেম খুঁজে পেলাম, সেটা হচ্ছে অনারের ইউআইতে কিছু প্রবলেম খুঁজে পেয়েছি, যেরকম নোটিফিকেশন ইস্যু। নরমালি আমরা এই প্রবলেমটা কিন্তু চাইনিজ ডিভাইসগুলোতে দেখে থাকি, মানে চাইনিজ রুমের যে ফোনগুলো রয়েছে সেগুলা, বাট অনারে এটা একটা গ্লোবাল ফোন, বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হয়েছে, সেটার মধ্যে নোটিফিকেশন ইস্যুটা আসলে আমি মেনে নিতে পারছিলাম না। এটার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে মোস্টলি নোটিফিকেশন ইস্যুগুলো হয়ে থাকে। মেসেঞ্জারে কল আসলে দেখা যায় যে কল ডিলে করে, অনেক সময় কল মিসিং হয়ে যায় এবং নোটিফিকেশন ম্যাক্সিমাম টাইমে কিন্তু মেসেঞ্জারে মিস হয়ে যায়, কিন্তু হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন ঠিকঠাক আসে, তারপরেও কিছুটা ডিলে কিন্তু দেখতে পেয়েছি। ইভেন ফেসবুক যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মধ্যে মোটামুটি ভালোই বাগ বালোকে দেখা পেয়েছি, যেগুলো আমি দেখলাম যে পরবর্তী আপডেটে অনেকটাই ফিক্সড হয়েছে। তারপরে আমার মনে হয়েছে যে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ফোনটা আরো অনেক বেশি ফিক্সড করার সুযোগ রয়েছে। আমি অনারের ডিভাইস নিয়ে আগের যে ভিডিওগুলো করেছি সেগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে হয়তো জানেন যে অনারের ম্যাজিক ওএস আমার কাছে পার্সোনালি ভালোই লাগে, কারণ এটা খুবই ইউজার ফ্রেন্ডলি মনে হয় আমার কাছে। বাংলাদেশ মার্কেটে অনার 400 প্রো এটা একটা ভেরিয়েন্টেই পাওয়া যায়, সেটা হচ্ছে 16512 জিবি ভেরিয়েন্ট। এটা যদি অন্য কোনো ভেরিয়েন্ট আপনি আনঅফিসিয়ালি কিনেন তাহলে আপনি একটু দেখে নেবেন যে ইউএফএস 2.2 অ্যাড করে দিচ্ছে কিনা। আমার হাতে যেটা রয়েছে 512 জিবি ভেরিয়েন্ট, সেটার মধ্যে কিন্তু ইউএফএস 3.1 ইউজ করা হচ্ছে, যার কারণে এটার পারফরম্যান্স কিন্তু খুবই ভালো পাচ্ছিলাম। তখন দেখা যায় যে আপনি যদি মানে লোয়ার ভেরিয়েন্টগুলো কিনে স্টোরেজ টাইপের মানে এদিক সেদিক হয়ে যায় তখন আবার দেখা যাবে পারফরম্যান্স ঠিকঠাক না পেলে আমাকে গালিগালাজ করবেন না, আপনি ট্রাই করবেন যে এটা অফিসিয়ালি নেওয়ার জন্য, কারণ অফিসিয়ালি যদি নেন তাহলে ডিসপ্লে নিয়ে অ্যাটলিস্ট আপনাকে প্যারা খাওয়া লাগবে না। এটাতে 180 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। যেই কোম্পানিগুলো ফোনের ডিসপ্লের গ্যারান্টি দেয় দেখা যায় যে গ্যারান্টি দেওয়ার সময় বলে দেয় যে ফোনের মধ্যে কোনো ডেন্ট থাকতে পারবে না, কোনো স্ক্র্যাচ থাকতে পারবে না, এই ধরনের নানান প্যারা খাওয়া লাগে। বাট অনর ক্লেম করতেছে যে এই ডিসপ্লেতে যদি কোনো ধরনের প্রবলেম হয় তারা কোনো ধরনের কুইশনই করবে না, ডিসপ্লেটা রিপ্লেস করে দিবে এবং এটার মধ্যে গ্রিন লাইন যদি পড়ে যায় তাহলে কিন্তু তারা চেঞ্জ করে দিবে। এই কারণে আমি বলবো যে আপনি চাইলে কিন্তু অফিসিয়ালটা নিতে পারেন। এই ফোনটার অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের মধ্যে আরেকটা তফাৎ রয়েছে, সেটা হচ্ছে যে ব্যাটারির মধ্যে। এটা হচ্ছে অফিসিয়াল ডিভাইস এবং এটার মধ্যে 6000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করা হচ্ছে। আপনি যদি আনঅফিসিয়াল নেন তখন কিন্তু আপনি 5300 mAh এর ব্যাটারি পাবেন। আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটাতে 6000 mAh এর ব্যাটারি ইউজ করা হচ্ছে এবং এটা দিয়ে আমি অনায়াসেই 10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। আমি খুব বেশি হেভি ইউজ করি না, প্রচুর পরিমাণে গেমিংও করি নাই। রেগুলার লাইফে যদি আপনি ইউজ করতে চান তাহলে অনায়াসেই আপনি 9 থেকে 10 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। আর তার উপরে এর বক্সের মধ্যে একটা 100 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে খুব ফাস্ট এই ফোনটাকে চার্জ করে ফেলা যায়। এখন ফাইনালি কথা হচ্ছে যে 80000 টাকা খরচ করে অফিসিয়াল মার্কেট থেকে এই ডিভাইসটা আপনি কিনবেন কিনা। আপনি যদি এমন একজন ইউজার হয়ে থাকেন যে আপনার একটা কমপ্লিট প্যাকেজ লাগবে, যেটা ক্যামেরা ভালো হতে হবে, ডিসপ্লে ভালো হতে হবে, পারফরম্যান্স ভালো হতে হবে, ডিজাইনটাও হতে হবে একদমই ইউনিক এবং টপ নচ ডিজাইন, তাহলে আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব। কারণ
কোনো ফোনই কিন্তু পারফেক্ট না, দেখা যায় যে কোনোটা ক্যামেরার দিক দিয়ে ভালো পারফরমেন্সে খারাপ, ডিসপ্লে ভালো পারফরমেন্স খারাপ, এই ধরনের কিছু না কিছু ল্যাকিং থাকে। বাট এই Honor 400 Proটা আমার কাছে ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ মনে হচ্ছে, যার কারণে আপনাদেরকে এই ডিভাইসটা রিকমেন্ড করছি। আর এই সময় এসে দেখলাম যে এটা মার্কেটে কোথাও অ্যাভেলেবেল নাই। আপনি যদি পান তাহলে তো অবশ্যই আপনি একজন লাকি মানুষ। আপনি চাইলে কিন্তু Honor 400 Proটা একবার ট্রাই করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।